এই হলো আমার স্বর্গ। আমি স্বর্গকে ঠিক যেভাবে উপলব্ধি করেছি, বাস্তবে চেষ্টা করেছি তেমন রূপ দিতে। আমার এই স্বর্গের জার্নি কিন্তু এতটাও সহজ ছিল না। তার মধ্যে ছিল অনেক বাধা, অনেক বিপত্তি। তাহলে চলো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরি আমার স্বর্গে যাওয়ার রাস্তা কেমন ছিল। আর এই স্বর্গে যাওয়ার রাস্তাতে আমার সাথে সমান তালে কাজ করেছে আমার পার্লারের সমস্ত স্টাফ, আমার মেয়ে এবং আমার কিছু বন্ধুবান্ধব। মেন্টালি সাপোর্ট দিয়েছে আমার হাজব্যান্ড। আমি কিভাবে একা এই কাজটা করলাম সেটা তোমাদের সাথে তুলে ধরি। বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, দায় দায়িত্ব সব কিছু বাড়ছে। তো সেই দায় দায়িত্ব নিয়ে আজকে এই 300 জনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমার পুজোর কাজ কিভাবে সুসম্পন্ন করি এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। আশা করি সবাই তোমরা আমার সাথে থাকবে। কোথায় না কোথায় গিয়ে একটা করে জিনিস নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের যে মেনু ছিল তার কিছু জিনিস পাওয়া যাচ্ছিল না ক্যানিংয়ে। তাই কোথায় গেলে পাবো সেইটার খোঁজ করতে করতে আমরা চলে গিয়েছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। আর আমার সাথে ছিল আমার মেয়ে। ওখান থেকে আমরা আবারও গাড়ি করে বাড়িতে আসবো। তো চলো, প্রথম কথা আমি কখনো আমি এতজনের অ্যারেঞ্জমেন্ট করিনি। হ্যাঁ, 50 জন 60 জনের রান্না করে আমি খাইয়েছি, কিন্তু এতজনের অ্যারেঞ্জমেন্ট, এত বড় একটা পুজো যেখানে মহাকাল পুজো হবে, মানে যেটা আমাদের মহাকালেশ্বরের পুজো হবে, যেখানে চণ্ডী পুজো হবে, যেখানে নবগ্রহের পুজো হবে, যেখানে জগন্নাথের পুজো হবে, যেখানে লক্ষ্মীনারায়ণের পুজো হবে। আমার মন্দিরের মধ্যে সমস্ত ঠাকুরকে আমি একত্রিত করে রাখতে চেয়েছি। এই যে বললাম না, স্বর্গ, যেখানে ঢুকলে যার ভাইবস হবে একদম যেন আমি অন্য জগতে চলে এসেছি। আর যেখানে আমি ঠাকুরটা করেছি, ওই দাদা ভীষণভাবে আমাকে সহযোগিতা করেছে। আমি ঠিক যেমনভাবে বলেছি, যেমন রং চেয়েছি, যেমনভাবে চোখ, মুখ, নাক, কান চেয়েছি, ঠিক তেমনভাবেই করেছি। এমনি দাদারা ভীষণ ভালো ঠাকুর করে আমি শুনেছি। ইনি অমল পাল যে কাকু ছিলেন, ওই কাকুর বড় ছেলে। রামমোহন পল্লীতে উনি ঠাকুর বানায়, উনি শিল্পী। তো ওনার হাতের কাজ আমি শুনেছি, কিন্তু নিজে চোখে দেখে আমি আরও বেশি আপ্লুত। আর সত্যি কথা বলতে কি, তার ফাঁকে ফাঁকে আমি পুজোর জিনিসপত্র কিনছিলাম। আর এই যে আমাদের একান্ত আপন যে দোকানটা, এর মধ্যে কী নেই, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তোমরা এখান থেকে পাবে। আমি বাজার করেছি ক্যানিং বাজার থেকে। আমার সত্যি কথা বলতে কি, আমার বাজারের কাকু থেকে শুরু করে, রান্নার কাকু থেকে শুরু করে, আমার প্যান্ডেলের কাকু থেকে শুরু করে, আমার ঠাকুরমশাই, প্রতিটা মানুষ এতটা হেল্পফুল ছিল, এতটা ভালোভাবে আমরা কাজগুলো, প্রতিটা জিনিস এত সুন্দরভাবে করেছি, সেটা আর বলার কোনো অবকাশ থাকে না। আর সবথেকে বড় কথা, এই যে বলি না, আমার বাবা নেই, কিন্তু আমার বাবার আশীর্বাদ আমার সব সময় সঙ্গে থাকে। আমি এটা প্রতি পদে পদে উপলব্ধি করি। আমি আমার পার্লার করার সময় উপলব্ধি করেছি, আজকে আমার বাড়ির এত বড় একটা কাজ হয়ে গেল সেখানে উপলব্ধি করেছি। বিশ্বাস করুন, একটা কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি হয়, কিন্তু আমার কাজে কোনো বাধা পড়েনি। ঠাকুরমশাই আগের দিন চলে এসছে, আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি ভাগনার গাড়িতে করে, মোটর ভ্যানে করে আমরা ঠাকুর নিয়ে এসেছি। রাজ সিংহাসনে বসার পরে আমার ঠাকুরটাকে পুরো অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে না সত্যিই রাজসভাতে রাজত্ব করার জন্যই বসছে। আপনারা দেখুন। আর তারপরে ঠাকুরমশাই এসে কিছু গুছিয়ে রেখে যাবে, তারপর ভোর 3টে থেকে আবার পুজো শুরু হবে। আমরা কেউ ঘুমাইনি, আমরা সাজাতে ব্যস্ত। না, কী করলে আরও সুন্দর লাগবে, কী করলে আরও সুন্দর লাগবে। ঠাকুরমশাইয়ের মতো কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করছি। কেউ আলপনা দিচ্ছে, কেউ পাতা হোমের পাতা বাঁধছে, কেউ ফল ধুয়ে রাখছে, আরও নানান কিছু, কেউ ঘর সাজাচ্ছে। দেখো, এখানে নবগ্রহের কাজ কমপ্লিট, চণ্ডীর ঘর সাজানো কমপ্লিট, আমাদের মহাকালেশ্বরের পুজো হবে তার কাজ কমপ্লিট, এখানে
ঠাকুরমশাই সমস্ত কিছু করে দেওয়ার পরে বলল মালাটা তুমি পরিয়ে দাও। তো মায়ের গলায় হচ্ছে মালাটা আমি পরিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন আমার মনে হচ্ছে যেন মা বাবার নতুন করে বিয়ে দিচ্ছি। মানে আমাকে সবাই বলছে তোমার ছেলের কি বিয়ে, তোমার ছেলের কি বিয়ে। তা সত্যিই মনে হচ্ছে যেন আমি মানে লক্ষ্মীনারায়ণকে বিয়ে দিচ্ছি। আর প্রতিটা জিনিস এত সুন্দর, এত সুন্দর, তো যদি তোমরা চোখে সামনে থেকে দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে। আর এই যে বললাম আমার পার্লারের মেয়েগুলো সমান তালে খেটেছে আমার সাথে। আমাদের খাটার যে রেশ, আমার গলা শুনে বুঝতে পারছো তোমরা আমার গলাটা ভীষণভাবে মানে ধরে আছে, আমি কথা বলতে পারছি না। তবুও ভাবলাম যে এই খুশির মুহূর্তগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি আর কি করলাম। এই কাকিমা হচ্ছে আমার ছেলের যে আন্টি তার মা। কাকিমা এসে বলছে আমি একটুখানি আলপনাটা করে দিই। আর বাইরে প্যান্ডেল কাকু এত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি এত সুন্দর লাগবে রাস্তাটা। আর খাওয়ার জায়গাটা দেখুন, মানে কি বলবো, আমি ভাবতেও পারিনি যে কাকু এত সুন্দর করে সাজাবে। আমি ভেবেছিলাম সাজাবে, কিন্তু এত সুন্দর করে সাজাবে ভাবতে পারিনি। আর এখানে মা বাবাকে এত সুন্দর লাগছে, আমার ছেলে মেয়েকে এত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমাদের কাজ মোটামুটি গুছিয়ে ঠাকুরমশাই কমপ্লিট করে গেছে, তারপরে ভোর হয়ে গেছে। আর আমরা যখন আস্তে আস্তে ঠাকুর ঘরে ঢুকেছি তখন ঠাকুরমশাই আমাকে বোঝাচ্ছে যে এরকম করবে, ওরকম করবে, সেরকম করবে, আমাকে কন্টিনিউ হচ্ছে বলে বলে দিচ্ছিল। আর আমি ঠিক সেইভাবে করছিলাম। তারপরে হচ্ছে বলল যে মা বাবার পাটা ধুইয়ে দাও, স্নান করাতে হবে, তারপরে শুরু হবে বরণ। আর বরণের পরে আস্তে আস্তে হচ্ছে আমাদের পুজো শুরু হবে, ভোগ প্রসাদ হবে, আমাদের 3 টাইম খেতে দিতে হবে। তো আমি বরণ করে নিচ্ছিলাম। আর যাদের কথা না বললে একেবারেই নয়, আজকের আমার পার্লারের স্বপ্না, ঝর্ণা, রূপা, চন্দ্রিমা, আজকে এরা যদি আমার সাথে সমান তালে না খাটতো, বিশ্বাস করুন আমি হয়তো একার পক্ষে সম্ভব হতো না। নিচে যারা যারা হচ্ছে দায়ভার সামলেছে সেটা হচ্ছে আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি থাকে ওই দিদি, আমার আশেপাশে যে কাকিমা, তারপর আমার জায়েরা, তো ওরা পুরো নিচে কে কী খাবে, কে কী না খাবে সমস্ত কিছু সামলে নিয়েছে। আর তার থেকে বড় কথা, আমার যে রান্নার যে কাকুকে নিয়েছিলাম, ওই কাকু হচ্ছে প্যারাডাইস, সম্ভবত প্যারাডাইস ডেকোরেটার্স না এরকম কিছু ছিল বেশ, আমার ঠিক মনে নেই। শ্মশানঘাট পাড়ায় বাড়ি ওই কাকুর। তো মানে কি বলবো, ওই কাকুর রান্না মানে জাস্ট অসাম। কাকু হচ্ছে যারা হচ্ছে খাবে 300 জনের যে অ্যারেঞ্জমেন্ট ছিল ওই খাওয়া দাওয়ার রান্না হচ্ছে কাকু করেছে। আর ভোগ প্রসাদগুলো আমরা সবাই মিলে হাতে হাতে করেছি। আর সত্যি কথা বলতে কি, একটা কাজ ছোট হোক কিংবা বড়, যদি লোকবল না থাকে না, তো সেটা যেন অনেকটা অন্য রকম মানে হয়। আর আমাকে এত মানুষ এতটা ভালোবাসে, আজকে এদেরকে না আমি পেলে বুঝতে পারতাম না, বিশ্বাস করুন। আজকের ভালোবাসার মানুষের মানে বলে না বড্ড অভাব। সত্যি কথা বলতে কি যেন নজর না লাগে, আমার কিন্তু ভালোবাসার মানুষ প্রচুর। কারণ এইসব মানুষগুলো যদি সাথে না থাকতো, সত্যিই আমার বলার কোনো ভাষা নেই। আর হোমের কাজ করছিল আমার হাজব্যান্ড আর মেয়ে। আমি পুজোর কাজ সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি বললাম যে আমার হাজব্যান্ড হচ্ছে হোমের কাজটা করুক আর তার সাথে আমার মেয়েটা করুক। কারণ হচ্ছে আমি স্বপ্নাকে আমার জায়ের মেয়ে হিসাবে দেখি না, তো ওকে আমার নিজের মেয়ে হিসাবেই দেখি। তো সেই জন্য হচ্ছে আমি ওকে সমস্ত কিছুতেই রাখি। আর তারপরে পঞ্চপ্রদীপ আরতি হচ্ছিলো, 28 প্রদীপ দিয়ে আরতি হলো। তো পুজোর কাজ সম্পন্ন হওয়ার পরে আমাদের শিরুনি মাখা চলছিল, প্রসাদ মাখা চলছিল। প্রসাদ তারপর আমরা প্যান্ডেলে দিয়ে দিই, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। আর বেশ কিছু মানুষ এসেছিলো যারা হচ্ছে আমার খুব কাছের, আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে। আমি সবাইকে নিমন্ত্রণ করতে পারিনি, কিন্তু যতটুকুনি আমাদের সাধ্যের মধ্যে হয়েছে আমি আমার হাজব্যান্ড মিলে করতে পেরেছি।
তো ততজন অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সবাই ভীষণ ভালো বলেছে। আর সবথেকে বড় কথা, রান্নার কাকু এত রান্না করেছে, বাচ্চা থেকে বড় কেউ কোনো কিছু নষ্ট করেনি। সব কিছু একদম মানে পরিপূর্ণ, মানে কারোর পাতে কোনো খাবার বেশি হয়নি। ইভেন আমাকে কোনো কিছু ফেলে দিতে হয়নি। সমস্ত খাবার একদম মানে খুব ভালোভাবে মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছিলো। আর সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে। এই যে একটা কাজের পরে সবাই যে তৃপ্তি করে খেয়েছে, ভালো বলেছে, এটা শুনে আমি ভীষণ আপ্লুত। আমি কি বলবো আমি জানি না আমার নিজের ছেলের বিয়ে আমি নিজে হাতে দিতে পারবো কি না, কারণ আজকের নিঃশ্বাসের দিয়ে সত্যিই বিশ্বাস নেই, কিন্তু যেটুকানি করেছি মন থেকে করেছি। আমরা লাস্টে হচ্ছে ভগবত পাঠ হয়েছে আমাদের রাত 9টা থেকে, তারপর ভগবত পাঠ শুনে আমরা আমাদের দিনটা শেষ করেছিলাম, পুজোর দিনটা। তারপরে তো আরও অনেক অনুষ্ঠান ছিল। তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। মা একটু দেখছেন কি যে শঙ্খচক্র গদাপদ্মধারী একটা বড় বিশাল মূর্তি জানি। তো পুরাকালে মহারিষি ব্যাসদেব তিনি এই অষ্টাদশ পুরাণ লিখলেন, তিনি মহাভারত লিখলেন, এমনকি এই গীতাও লিখেছিলেন। এছাড়া পথ উপনিষদ থেকে শুরু করে ভগবানের নানা রকম কথা সব কিছুই তিনি লিখলেন। কিন্তু ব্যাসদেবের মনে কোনো শান্তি নেই। তিনি যেন কি এমন একটা জিনিস হারিয়ে ফেলেছেন, খোঁজার চেষ্টা করছেন, যার মধ্যে শুধু ভগবানের কথা থাকবে, আর কারোর কথা থাকবে না। এমন একটি কথা তিনি লিখতে চাচ্ছেন যে সেখানে ভগবানের লীলার কথা থাকবে, আর কোন মানুষের লীলার কথা সেখানে থাকবে না। এই যখন তার মনে চিন্তার উদয় হয়েছে, সে সময় এই তার গুরুদেব ছিলেন মহারিষি নারদ। তো নারদ হচ্ছে ব্রহ্মার পুত্র। তাহলে এখানে আমাদের জগতে যারা আছে সবাই কিন্তু ব্রহ্মার ছেলে, তাই ব্রহ্মাকে বলা হয় পিতামহ, মানে ব্রহ্মা আমাদের ঠাকুরদা, তাই না? তাহলে ব্রহ্মা যদি ঠাকুরদা হয়, তাহলে ভগবান আমাদের কে হবে? বুড়ো বাবা, তাই না? তাহলে কারণ ব্রহ্মাকে সৃষ্টি করেছে, ব্রহ্মার পিতা, তাই ভগবান আমাদের বুড়ো বাবা, তাই না? তা যাই হোক, এই নারদ ঋষি তার ভক্তের কথা জানতে পেরে তিনি আসলেন, এসে বললেন যে ব্যাসদেব, আমি জানি তোমার মনটা খুব খারাপ, কিন্তু তুমি কিছু লিখতে পারছো না, তুমি কিছু মনে করতে পারছো না যে কি করবে, কি লিখবে, কি এমন একটা বই লিখবে যে বইটা যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই কথা সবাই শ্রবণ করবে, সবাই পাঠ করবে, কিন্তু তুমি সেটা মনে করতে পারছো না। ঠিক আছে, তুমি বসো, তোমাকে আমি আবার, এতদিন তো বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়েছিলাম, এবার তোমাকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবো, তবে তো তোমার কৃষ্ণ কথা মনে থাকবে। কিন্তু ব্যাসদেব সাধারণ কেউ নয়। তাহলে এই ব্যাসকে তো একটু আগেই বলেছি আমি মন্ত্রটা, যে ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নমঃ ব্রহ্মবিদয় বৈশিষ্ট্যায় নমো নমঃ। তাহলে ব্যাসায় বিষ্ণু রূপায়, যিনি ব্যাস তিনি ভগবান বিষ্ণু, আর যিনি ভগবান বিষ্ণু তিনি ব্যাস। আরেকজন মহারিষি আছেন, তিনি হচ্ছেন বৈশিষ্ট্য ঋষি। এই তিনজনেই সমান, অর্থাৎ ব্যাস, বৈশিষ্ট্য এবং ভগবান, এরা তিনজনেই এক লোক। তবু এই ভগবান কি করছেন, নারদ ঋষিকে গুরু করে দিয়েছেন। কেন? ব্রহ্মার ছেলে। আর উনি যদি বলেন আমি ভগবান ব্যাসদেব, তাহলে সকলেই ব্যাসদেবকে ছাড়বে না, তাই না? তাহলে সবাই ব্যাসদেবের কাছে চলে যাবে, আর ব্যাসদেব কিন্তু আর ঘুমাতে পারবে না, খেতে পারবে না, শুতে পারবে না, সবাই তার কাছে শুধু প্রণাম করবে আর বর চাইবে।
তাই ব্যাসদেব নিজেকে লুকিয়ে রেখে তিনি একজন ঋষি হিসেবে বাঁচতে চেয়েছেন। আজকে ভগবান আমার বাড়িতে আসতে চেয়েছে বলেই হয়তো আমি পেরেছি। শুনেছি উনি না চাইলে নাকি কিছুই হয় না। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আমার স্বর্গটাকে কেমন লাগলো জানাতে ভুলো না। ধন্যবাদ সকলকে।